আজ বছরের শেষ সোমবার, আর একদিন পর নতুন বছর হাতছানি দিচ্ছে। গুড বাই 2024, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। জীবন এবং মান আরও উন্নত হোক, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের আজকের সরাসরি আয়োজন। আজকে আমরা কথা বলবো ক্যান্সার না টিউমার, সকল টিউমারই কি ক্যান্সার, এই বিষয়গুলো বিস্তারিত জানবো। আমাদের সাথে আছেন ডাক্তার একরামুল হক জোয়ারদার, তিনি সার্জারি অনকোলজি বিশেষজ্ঞ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। ডাক্তার জোয়ারদার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে সাজিয়েছি, ক্যান্সার না টিউমার। আসলে যে কোনো মাংসপিণ্ড, যে কোনো চাকা হলেই কিন্তু আমরা আতঙ্কিত হয়ে যাই, না জানি ক্যান্সার হয়েছে। আসলে কি এই চাকা বা এই টিউমার, সব টিউমারে কি ক্যান্সার হয়? বিষয়টি যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই আমি বলতে চাই যে আসলে টিউমার বা ক্যান্সারটা কি আসলে। আমরা জানি যে আমরা যখন খুব ছোট থাকি আমাদের শারীরিক বৃদ্ধি পাই, সেগুলো কিন্তু সেলের বিভাজনের মাধ্যমে। সাধারণত একটি সেল থেকে অনেকগুলো সেল তৈরি হয়ে এভাবে যখন বিভাজন হয় তখন আমাদের আকার আকৃতি বা আমরা বড় হই, সব কিছু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আমাদের গ্রোথ হতে থাকে। এটি কিন্তু একটি নিয়মতান্ত্রিকভাবে হয়ে থাকে, কিন্তু যখনই এই নিয়মের ব্যত্যয় ঘটে তখনই কিন্তু একটি সেলগুলা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে, তখন ক্যান্সার হয়। তো আমরা যদি একটি সংজ্ঞা দিয়ে বলি যে আমাদের শরীরের কোষসমূহের অনিয়ন্ত্রিত বৃদ্ধিকে সাধারণত আমরা ক্যান্সার বলি, এবং যখন এটি একটি মাংসপিণ্ড বা চাকায় রূপান্তরিত হয় তখন সেটাকে আমরা সাধারণত টিউমার বলে থাকি। না, তাহলে তো আপনি বলছেন যে অনিয়ন্ত্রিতভাবে যদি টিস্যু বেড়ে যায় হঠাৎ করে, মানে খুবই র্যাপিড বেড়ে যাচ্ছে, তাহলে আপনি ক্যান্সার। কিন্তু টিউমারও তো একটা মানে বর্ধিত একটা টিস্যুর অংশ। হ্যাঁ, যখনই সেলগুলা অনেকগুলো সেল একত্রিত হয়ে একটি চাকা বা মাংসপিণ্ড হচ্ছে তখনই সেটা আসলে টিউমারে রূপান্তরিত হচ্ছে। তো এই যে টিউমারটা আসলে বোঝার উপায় কি? এটা চাকা হলো, এটা কি ক্যান্সার নাকি ক্যান্সার অন্য কোনো কিছু? টিউমার যদি আমরা বলে থাকি, টিউমার আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে আমাদের বিনাইন টিউমার বা যেটি ক্যান্সার নয় এমন একটি টিউমার, আরেকটি হচ্ছে ম্যালিগন্যান্ট বা ক্যান্সারাস টিউমার। এখন আমরা টিউমারের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে কিন্তু আমরা বলতে পারবো যে এটি আসলে কি একটি বিনাইন টিউমার নাকি ক্যান্সার। সেগুলো যদি প্রথমেই আমি একটি ক্যান্সারাস টিউমারের কথাই যদি বলি, যেটা আসলে ক্যান্সার, সেই টিউমারের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, যেমন এটি হঠাৎ করে প্রকাশিত হয়, একটি জায়গায় হয়তো হঠাৎ করে সেটি আইডেন্টিফাই হলো এবং দেখা যাচ্ছে যে অনেক দ্রুত এটি বৃদ্ধি পাচ্ছে, এবং বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এটি তার কনসিস্টেন্সি সাধারণত চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হার্ড হয়ে যাচ্ছে। তারপরে এটি প্রেশার তৈরি করে সাধারণত একটি ব্যথা উপদ্রব হয়, তখনই কিন্তু আসলে আমাদের অ্যাটেনশনটা কিন্তু যায়। নর্মালি একটা চাকা, পেইনলেস একটা চাকা থাকতেছে, কিন্তু যখন একটি ব্যথা পাচ্ছে তখন কিন্তু আমাদের অ্যাটেনশন ওখানে যাচ্ছে, আমরা সেটা লক্ষণ দিচ্ছি। এছাড়া অনেক বড় হয়ে গেলে সাধারণত উপরে আলসার বা ক্ষত তৈরি হয়ে যায়। এগুলো দেখে আসলে বোঝা যায় যে এটি ক্যান্সার। এবং এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই টিউমারটা এক জায়গাতে আসে, কিন্তু এটি সাধারণত অন্য জায়গাতে ছড়িয়ে যায়, এবং তখন অ্যাসোসিয়েটেড অন্য জায়গারও কিছু সিমটম কিন্তু প্রকাশিত হয়। যেমন একটি টিউমার হয়তো পিঠে আছে বা হাতে আছে, সেটি অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের একজিলাতে ছড়িয়ে যাচ্ছে, তখন একজিলাতে একটি চাকা, অনেকগুলো চাকা পাওয়া যাচ্ছে, অথবা ফুসফুসে ছড়িয়ে গেল। ফুসফুসে ছড়িয়ে গেলে কি হচ্ছে, রুগীর সাধারণত শ্বাসকষ্ট হচ্ছে, তারপরে রুগীর কাশির সাথে রক্ত যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, নানাবিধ সমস্যা হচ্ছে। এগুলো সবই আসলে একটি ক্যান্সারাস টিউমারের ক্যারেক্টারিস্টিক্স। ক্যান্সার টিউমার যদি অ্যাডভান্স স্টেজে চলে যায়, ছড়িয়ে যায়, তাহলে আপনি ক্যান্সার পাবেন। আর এটা গেল ক্যান্সারাস স্টেজের কথা। আর যদি আমরা বেনাইনের কথা আসি, বিনাইন বা অক্যান্সার যে টিউমার, সেগুলো সাধারণত একটি টিউমার শরীরে থাকে এবং সেটি অনেক ধীরে 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 বড় হয়। তারপরে এটি কনসিস্টেন্সি সাধারণত সফট থাকে, এটি খুবই সফট থাকে, এবং এগুলা কিন্তু মোবাইল হয়। আমরা যদি নাড়িয়ে দেখি তাহলে এটি ডানে বামে আশেপাশে কিন্তু এটা নড়ে, মুভেবল, মোবাইল হয়। তাছাড়া এটি সাধারণত সিমটম তৈরি করে না, ইউজুয়ালি কোনো সিমটম তৈরি করে না, এবং এটি দূরবর্তী কোথাও ছড়িয়ে যায় না। কিন্তু খেয়াল রাখতে হবে, একটি ক্যান্সার হয়তো অনেক দিন ধরে বিনাইন আছে, 5 বছর 10 বছর ধরে হয়তো স্লোলি গ্রোথ হচ্ছে বা কোনো সিমটম তৈরি করতেছে না, কিন্তু হঠাৎ করে যদি দেখা যায় যে এটি র্যাপিড বড় হচ্ছে, প্লাস এটি হয়তো আগে নরম ছিল এখন শক্ত হয়ে যাচ্ছে, তা প্রদাহ তৈরি হচ্ছে,
উপরে ক্ষত হচ্ছে, তখন কিন্তু সেটাকে অ্যাটেনশন দিতে হবে এবং সেটি কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হয়ে যেতে পারে। তার মানে আপনি বলছেন যে একটি কথায় যে এটা ফলো আপ করতে হবে, একটা Follow up বেনাইন করতে হবে। টিউমার কিন্তু ক্যান্সারে দিতে রূপান্তরিত পারে, হতে তাকে পারে। এটা ফলো আপ করতে হবে যে Follow up কোনো করতে ধরনের হবে। কোনো চেঞ্জ আসছে Change কিনা আসছে এবং কিনা। ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনি যে কথাগুলো বলছেন যে এটা মাংসের টুকরা বেনাইন হতে পারে, আমরা যেটা দেখি আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সে যে অনেক সময় দেখা যায় যে হাতের এখানে চাকার মতো থাকে, জি জি অনেক সময় দেখা যায় এখানে কোনো চাকা, ছোট একটা চাকার মতো দেখা যায় এবং বডির বিভিন্ন জায়গায় ছোট 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 চাকা দেখা যায়। তো এটা নিয়েও কিন্তু মানুষ সবসময় আমাদের কাছে আসে যে এটা ক্যান্সার কিনা একটু দেখে নিন। আতঙ্কগ্রস্ত এই থাকে। বিষয়টা যদি একটু আপনি পুরোটা ব্যাখ্যা করে বলতেন। আচ্ছা, শরীরে যদি অনেকগুলো টিউমার থেকে থাকে এবং সেটা দীর্ঘদিন ধরে আসে এবং সেগুলো বললাম যে ক্যারেক্টারিস্টিক্স যদি ওই আগে নরম থাকে, ইজিলি মোবাইল হয় এবং খুবই ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে, সেগুলোকে আমরা রেগুলার ফলো আপ করবো। আমরা দেখব যে হঠাৎ করে তার ক্যারেক্টারিস্টিক্সের কোনো চেঞ্জ হচ্ছে কিনা। আমি যেগুলো বললাম যে হঠাৎ করে বেশি দ্রুত বড় হচ্ছে, একরকম ফিক্সড হয়ে যাচ্ছে, ব্যথার উপদ্রব হচ্ছে এবং অন্য কোথাও আরও শরীরে যেমন ওজন কমে যাচ্ছে, ক্ষুধামন্দতা হচ্ছে, তখন কিন্তু সেগুলোকে আমরা অ্যাটেনশন দিব। কিন্তু যদি বিনাইন থেকে থাকে তাহলে সেগুলোকে জাস্ট ফলো আপ করলেই হবে। কিন্তু সব টিউমার, যেমন আপনি বলেছেন যে পিঠে অনেকগুলো টিউমার হয়, সেগুলো সাধারণত চর্বির টিউমার হয়, পেটে কিছু টিউমার হয়, হাতের এখানে যে টিউমারের কথা বলেছেন ওটা সাধারণত গ্যাংলিয়ন হয়ে থাকে, যেটা খুব কমন একটা টিউমার, কিন্তু এটি ম্যালিগন্যান্ট, এটি কিন্তু একটু হার্ড টাইপের, কিন্তু এটাও সাধারণত ক্যান্সার না। কিন্তু যদি ঘাড়ের এখানে কোনো টিউমার হয়ে থাকে, বিশেষ করে কাঁধে যদি টিউমার হয়, সেগুলোকে আমরা একটু গুরুত্ব দিব, কারণ এগুলো লসিকা গ্রন্থির সাধারণত নর্মালি থাকে, কিন্তু এগুলো সাধারণত বড় হয়ে যায়, আমরা এগুলোকে লিম্ফ্যাডিনোপ্যাথি বলি। এবং এগুলোর সাথে যদি কিছু সিমটম থাকে, যেমন তার যদি রাত্রে রাত্রে জ্বর আসে, তারপরে তার ওজন কমে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা দুটো জিনিস সাসপেক্ট করতে পারি। এক হচ্ছে যে তার টিবি হতে পারে, মানে গ্ল্যান্ড টিবি, মানে যক্ষা যেটা বলি, সাধারণত টিউবারকুলার লিম্ফ্যাডিনোপ্যাথি বলি, যেগুলোতে সাধারণত অনেকগুলো টিউমার থাকে এবং এগুলো ম্যাটেড থাকে এবং এগুলো থেকে কিন্তু তার ওজন কমে যায় বা পরিবারে টিবির হিস্ট্রি থাকতে পারে, এগুলোকে আমরা একটু অ্যাটেনশন দিব। আরেকটি হচ্ছে যে কাঁধের এখানে অনেকগুলো টিউমার এবং শরীরের অন্যান্য জায়গায় লিম্ফেটিক ড্রেনের যে এরিয়াগুলো আছে, সাধারণত দুই কাঁধে আছে, আমাদের এক্সিলাতে আছে, আমাদের গ্রোইনে আছে, তাহলে কিন্তু সেগুলোকে আমরা অবশ্যই গুরুত্ব দিব। এবং তার যদি সার্বক্ষণিক একটি লো গ্রেড ফিভার থাকে, সেগুলো সাধারণত লিম্ফোমা একটি ক্যান্সার, সেটি কিন্তু হতে পারে। তার মানে আপনি বলছেন যে আসলে এটা কিন্তু আমরা প্রায় পাই যে নিউরোফাইব্রোমা, মানে বডির বিভিন্ন জায়গায় একই রকম চাকা নরম কিন্তু বড় হচ্ছে না, বা কোনো শক্ত না, নরম চাকা, এটা একটা থাকে। আর এটা যেটা গ্যাংলিয়া বলছেন, এটাতে কিন্তু সবাই আতঙ্ক থাকে, এটা ক্যান্সার, এটা টিউমার, এটা কি করব, এটা ওষুধ দেন বা এটা সার্জারি করেন, আসলে এইগুলো কিন্তু জানার একটা বিষয় আছে। আর আপনি যেটা বলছেন যে লিম্ফ নোড, অনেক সময় এটা টিবির জন্য হয়, আবার অনেক সময় দেখা যায় ক্যান্সার ছড়িয়ে গিয়ে সেকেন্ডারি ক্যান্সার হতে পারে, লিম্ফোমা হতে পারে, এগুলো ইভালুয়েশনের প্রয়োজন। এখন আমরা যদি আসি যে বেনাইন এবং ক্যান্সার, এটা যে ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো আমরা পেলাম, জি, এখন আমরা কিভাবে কনফার্ম করব? আচ্ছা, প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই জাতীয় টিউমার যদি কারোর শরীরে থেকে থাকে এবং এই লক্ষণগুলো আমরা বললাম, পেশেন্ট নিজেও কিন্তু একটু ধারণা পেতে পারে যে এটা কি আসলে ক্যান্সারাস টিউমার নাকি নন ক্যান্সারাস টিউমার, লক্ষণগুলো দেখে। তারপরেও উচিত হচ্ছে একজন বিশেষজ্ঞ ডক্টরের সঙ্গে শরণাপন্ন হওয়া, কারণ উনি আরও ভালো করে এক্সামিনেশন করে এটাকে ক্লাসিফাই করতে পারবে যে এটিকে আসলে ক্যান্সারাস নাকি বিনাইন। তারপরে আমরা কনফার্ম করব, সাধারণত 100% কনফার্ম করতে পারবো একটি বায়োপসি নিয়ে। আমরা সাধারণত ওখান থেকে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করেই কিন্তু আমরা কনফার্ম হতে পারবো যে এটি কি ক্যান্সারাস নাকি নন ক্যান্সারাস টিউমার। এছাড়াও আমরা কিছু রেডিওলজিক্যাল টেস্ট করতে পারি, যেমন শরীরের বাইরে লিম্ফে বা অন্য কোথাও হলে সেগুলোতে সাধারণত আমরা এমআরআই বেশি গুরুত্ব দিয়ে থাকি বা সিটি স্ক্যান করতে পারি। এছাড়া সাধারণত অন্যান্য পরীক্ষা করেও আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি, মানে অন্যান্য বিভিন্ন পরীক্ষা করতে পারি। কিন্তু আপনি যেটা বলছেন যে বায়োপসি, এখন বায়োপসিটা তো আসলে একটা সার্জিক্যাল প্রসিডিওর, অবশ্যই আপনি কেটে বায়োপসি করা। এখন অনেকে তো সার্জারি যেতে চায় না, তো সেক্ষেত্রে এটা কোনো বিকল্প, বায়োপসির কোনো বিকল্প, কোনো মডিফাইড কোনো কিছু আছে কিনা? অবশ্যই, বায়োপসি মানেই এটি একটি ইনভেসিভ প্রসিডিওর। ইনভেসিভ মিনস শরীরের কোথাও একটু কেটে এটাকে নিতে হচ্ছে, এবং এটা সাধারণত দুইভাবে নেওয়া যেতে পারে। একটি হচ্ছে আমরা বলি অনেক ধরনের বায়োপসির প্রসিডিওর আছে, যেমন একটা বলি যে আমরা এক্সিশনাল বায়োপসি, যেটা আপনি বললেন যে অপারেশন করে নিতে হয়। সাধারণত যদি কোনো ছোট টিউমার থেকে থাকে
এবং দেখা যাচ্ছে যে টিউমারটা অপারেশনের মাধ্যমে পুরা একটা মার্জিন ফ্রি করে আমরা আনতে পারবো, তাহলে সেটাকে সাধারণত আমরা এক্সিশনাল বায়োপসি করে মানে এক্সিশন করে দিয়ে আমরা একটা হিস্টোপ্যাথোলজিতে পাঠাতে পারি। এটি একটি ইনভেসিভ প্রসিডিউরস। এছাড়া মিনিমালি ইনভেসিভ কিছু প্রসিডিউর আছে, যেমন যদি অনেক বড় টিউমার হয়ে থাকে আগে সাধারণত আমরা ইনসিশনাল বায়োপসি নিতাম বা নিয়ে থাকি যদি ইজিলি অ্যাক্সেসিবল হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু ডিপ সিটেড অথবা একটু ইনসিশনাল বায়োপসি নেওয়ার মতো না, তখন কিন্তু আমরা দুইভাবে নিতে পারি। একটি হচ্ছে কোর বায়োপসি, যেটি মোর অ্যাপ্রোপ্রিয়েট, মোর সেন্সিটিভ, আমরা এটা একটা নিতে পারি। আর একটি হচ্ছে এফএনএসি, আমরা একটি সুচ দিয়ে রস নিয়ে সেটাকে আমরা বায়োপসি করতে পারি। কিন্তু আমরা যদি এফএনএসি এবং কোর বায়োপসি দুটোর ভিতরে যদি আমরা একটু ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় কোর বায়োপসিটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। এবং এটি আমি আমার যারা শ্রদ্ধেয় স্যার আছেন, বিভিন্ন যারা সার্জিক্যাল ডক্টর আছেন, যারা ইভেন যারা আমাদের অনেক রুগী আছে যে বিশেষ করে ব্রেস্টের রুগীগুলো প্রথমত অনেকে লজ্জাজনিত কারণে হোক, যে কোনো কারণে হোক, একজন ফিমেল সার্জন অথবা একজন গাইনোকোলজিস্টের কাছে যায়। তো আমার তাদের সবার কাছে অনুরোধ, যদি সম্ভব হয় তাহলে আমরা একটা কোর বায়োপসি নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই যে কোর বায়োপসি কথা বলে, এটা বায়োপসি একটা মডিফাইড ফর্ম। কোর বায়োপসি, আপনি বায়োপসি করতে গেলে তো একটা অপারেশন বা অপারেশন টেবিলে যাওয়ার প্রয়োজন আছে। আর এই কোর বায়োপসি কিভাবে করা হয়? এটা কি কোনো সার্জারি কোনো প্রয়োজন আছে কি? কোর বায়োপসি আসলে আধুনিকতম একটি বায়োপসি প্রসিডিউর, এবং এটি খুবই, আমি প্রথমে বলেছি, একটি মিনিমালি ইনভেসিভ। এটি সাধারণত নর্মাল সুচের মতোই, সাধারণত অ্যানেস্থেশিয়া দিয়ে ছোট্ট একটি ফোঁটা দিয়ে, সাধারণত এটি 16 FR বা 14 ফ্রেন্স হয়, খুবই ন্যারো। আমরা যে নিডিল ইউজ করি সাধারণত ওই নিডিলের থেকে একটু ওয়াইডার, এবং এটা দিয়ে সাধারণত অটোমেটিক বায়োপসি গান পাওয়া যায়, ম্যানুয়াল বায়োপসি গান পাওয়া যায়, যেটা দিয়ে আমরা সাধারণত একটি কোর অফ টিস্যু নিয়ে আসি, এবং সেটি হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ইনসিশনাল বায়োপসি বা এক্সিশনাল বায়োপসি। কারণ আমরা কিন্তু প্রপার টিস্যুটাই নিয়ে আসতে পারতেছি, এবং এই টিস্যু থেকেই কিন্তু পরবর্তীতে তার মানে অ্যাপ্রোপ্রিয়েট হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট করা সম্ভব। আচ্ছা, আপনারা যখন এই কোর বায়োপসির মাধ্যমে হিস্টোপ্যাথোলজি রিপোর্টটা পান, এরপরে তো তারা চিকিৎসা আওতায় যাবে। তো এই কোর বায়োপসি সব জায়গায় অ্যাভেলেবল কিনা, বা এই কোর বায়োপসি অনেক ব্যয়বহুল একটা পরীক্ষা কিনা, এই বিষয়টা যদি বলতেন, বা কোথায় কোথায় এটা মানে কম খরচে বা বিনা খরচে করা যায়? অনেক গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কোর বায়োপসি সাধারণত এখন আমাদের দেশে অধিকাংশ জায়গাতেই অ্যাভেলেবল। ঢাকার সব সেন্টারগুলোতে তো অ্যাভেলেবেল আছে, ইভেন পেরিফেরিতেও কিন্তু অনেক ডক্টর কোর বায়োপসি করে থাকেন, এবং কোর বায়োপসি আসলে এত বেশি এক্সপেন্সিভ না। একটি কোর বায়োপসি গানের দাম সর্বোচ্চ, হয়তো যেটা আমি অটোমেটেড বায়োপসি গানের কথা বলতেছি, কোম্পানি ভেদে হয়তো 3 থেকে 4 হাজার টাকার ভিতরে এটা কোর বায়োপসি পাওয়া যায়। আর ম্যানুয়ালগুলোর দাম আরও কম, সাধারণত 1000 টাকা বা 1500 টাকার ভিতরেই ম্যানুয়ালগুলো পাওয়া যায়, এবং এগুলো সাধারণত অনেক জায়গাতেই অ্যাভেলেবল। কিন্তু সেক্ষেত্রে কোনো গাইড, ধরেন আপনি কোর বায়োপসি আপনি এক্স্যাক্টলি লোকেশনে যাচ্ছেন কিনা, সেটার জন্য ধরেন সিটি গাইডেড আপনারা বলেন, কখনো বলেন আলট্রাসোনো গাইডেড বলেন। তো সিটি গাইডেড মেশিন হয়তো অনেক পেরিফেরি বা উপজেলা লেভেলে নাই, সেক্ষেত্রে তারা কিভাবে এইটা করতে পারে? এটি আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হচ্ছে যে যখন আমরা ইজিলি অ্যাক্সেসিবল কোনো টিস্যু পাই, বিশেষ করে সারফেস টিউমার যেগুলো আমরা পেয়ে থাকি, সেগুলোতে সাধারণত আমরা উইদাউট এনি গাইডেন্স আমরা করতে পারি। বিশেষ করে ব্রেস্ট টিউমার যদি একটু বড় সাইজের ব্রেস্ট টিউমার হয়ে থাকে, তারপর সাবকিউটেনিয়াস মানে চামড়ার নিচের যে টিউমারগুলো থেকে থাকে, সেগুলো কিন্তু আমরা প্যালপেট করেই হাতের গাইডেন্সে, ফিঙ্গার গাইডেন্সেই কিন্তু আমরা এটা করতে পারি। কিন্তু যদি আমাদের একটু ডিপ সিটেড টিউমার হয়, ইজিলি অ্যাক্সেসেবল না, বা কোনো একটি ভাইটাল অর্গান তার সাথে ক্লোজলি রিলেটেড, বিশেষ করে ব্লাড ভেসেল, নার্ভ অথবা অন্য কোনো অর্গান যদি ক্লোজলি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটু ইমেজ গাইডেড করে থাকি। সেই ইমেজ হতে পারে আলট্রাসোনোগ্রাফি, হতে পারে সিটি স্ক্যান, হতে পারে MRI, আমরা কিন্তু এই ইমেজ গাইডেড নিয়ে করে থাকি। তো এই যে আপনারা যখন এই কোর বায়োপসি করলেন, আরেকটি বায়োপসির নাম আমরা প্রায় শুনি কোর বায়োপসির পাশাপাশি পাঞ্চ বায়োপসি। জি জি, এটাও কিন্তু এক ধরনের বায়োপসি। পাঞ্চ বায়োপসিটা আসলে কখন করা হয়? আচ্ছা,
পাঞ্চ বায়োপসি আমরা করে থাকি সাধারণত স্কিন ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত পাঞ্চ বায়োপসি সুপারফিশিয়াল লিশনগুলোতে, এবং ত্বকের যে ক্ষতগুলো থাকে বা ত্বকের যদি সাসপেক্টেড কোনো লিশন থাকে সেখান থেকে সাধারণত পাঞ্চ বায়োপসি। অনেক সময় আপনারা দেখি যে ওরাল ক্যাভিটিতে আপনারা অনেক সময় সেক্ষেত্রে আমরা ইনসিশনাল বায়োপসিও নিয়ে থাকি, পাঞ্চ বায়োপসিও নিয়ে থাকে, এবং এছাড়া আমরা আরও নানান ধরনের বায়োপসির পদ্ধতি আছে, যেমন আমরা প্রোস্টেট গ্রন্থির একটা বায়োপসি নিয়ে থাকি, সেটাও কিন্তু ওই কোর বায়োপসি নিয়ে থাকি। তাছাড়া আমরা হাড়ের ক্ষেত্রে আমরা একটা বায়োপসি নিয়ে থাকি, হাড়ও তো একটা সলিড অর্গান, সেখান থেকে আমরা সেখানে একটি নিডিল আছে স্পেশাল টাইপের নিডিল, সেটাকে জামশেদি নিডিল বলে, ওই নিডিল দিয়েও কিন্তু আমরা হাড় থেকেও বায়োপসি নিতে পারি। এছাড়া আমাদের খাদ্যনালীর ভিতরে যে টিউমারগুলো বা সাসপেক্টেড যে লিশন থাকে, এন্ডোস্কোপিকের গাইডেন্সে কিন্তু আমরা ওখান থেকেও কিন্তু আমরা বায়োপসি নেই, এবং এটা কিন্তু পাঁচ বায়োপসি। এবং আমরা কিন্তু দেখি যে অনেক সময় লাংসের মধ্যে টিউমার, লাংসের ক্ষেত্রে আমরা সিটি গাইডেড ব্রঙ্কোস্কোপির মাধ্যমে নিতে পারি, আমরা ভ্যাটসের মাধ্যমে নিতে পারি, আধুনিক সিটি গাইডেডের মাধ্যমে সিটি গাইডেডও আমরা নিতে পারি। এই যে আমরা পদ্ধতিগুলো জানলাম যে ক্যান্সারের কয় ধরনের ক্যান্সার আপনারা পেয়ে থাকেন সাধারণত এই রিপোর্ট? ক্যান্সার সাধারণত ব্রড হেডিংয়ে যদি বলি নির্দিষ্ট কিছু সংখ্যক, কিন্তু এগুলার সাবডিভিশন অনেক ধরনের ক্যান্সার আছে, মানে অসংখ্য ক্যান্সার। কিন্তু ব্রড হেডিংয়ে যদি আমরা বলে থাকি সব থেকে কমন ক্যান্সার হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা, তারপরে আমরা একটা স্কোয়ামাস সেল ক্যান্সার পেয়ে থাকি, দেন আমরা স্কিনের আরেকটি ক্যান্সার আছে মেলানোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা হতে পারে, বেজাল সেল ক্যান্সার হয়। এছাড়া আমরা পেয়ে থাকি সাধারণত লিম্ফোমা, যেটা আমি আগে উল্লেখ করলাম, লিম্ফ নোডের যে বা লসিকা গ্রন্থির যে ক্যান্সার হয় সেগুলোকে আমরা লিম্ফোমা বলে থাকি। তাছাড়া আমাদের শরীরে যে সফট টিস্যু আছে বা বোনস আছে সেগুলোকে সাধারণত আমরা সার্কোমা বলে থাকি। ইন কমনলি এগুলাই সাধারণত আমরা মানে আসলে এটা অর্গান ভেদে এর নাম সার্কোমা, যেমন হাড়ের টিউমার, হাড়ের বা আমাদের সফট টিস্যু সার্কোমা, লিম্ফ নোডে আপনারা লিম্ফোমা বলছেন, এইভাবে কিন্তু আপনারা আর স্কোয়ামাস। আর এই যে আমরা শুরু করেছিলাম আলোচনা যে বেনাইন, মানে এটা কি ক্যান্সার না নন ক্যান্সার টিউমার? আচ্ছা, ধরেন একটা বেনাইন টিউমার নিয়ে আসছে, তো এই বেনাইন টিউমার বা অনেক সময় দেখা যায় ফাইব্রোসিস্টিক বলা হয়, বিশেষ করে ব্রেস্টের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কথাগুলো বলা হয়। তো বেনাইন টিউমারের ক্ষেত্রে অনেকে বলে যে এই টিউমারটা আমি রাখতে চাই না, বা আমার কাছে একটা দৃষ্টিকটু লাগে, এমন একটা জায়গায় হয়েছে। তো সেক্ষেত্রে এটার বেনাইনের চিকিৎসা পদ্ধতিটা বিনাইনের চিকিৎসা, আপনি প্রথমে একটি পয়েন্ট অলরেডি মেনশন করেছেন, কোনো বিনাইন টিউমারের কয়েকটি কারণে কিন্তু আমরা তার অপারেশন করতে পারি, যেটি যদি সাইজ আমাদের বড় হয়ে যায়, এক নম্বর। দুই নম্বর হচ্ছে ওই টিউমারের কারণে যদি তার কোনো লাইফের কোনো হ্যাম্পার হচ্ছে বা তার সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স করতেছে, সেটা যেমন ওই পেইনফুল যদি একটি কন্ডিশন থাকে যে একটি টিউমার বড় হয়েছে, সেটি নার্ভের উপর হয়েছে, কম্প্রেস করতেছে, তাহলে সেক্ষেত্রে যদি ব্যথা থাকে। আরেকটি খুব ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে কসমেটিক্যাল ইস্যু। যদি কসমেটিক্যালি এটি একটি আমাদের যে জায়গাগুলো এক্সপোজ থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে, কসমেটিক্যালি যদি এটি মানে কার জন্য যদি প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি। আরেকটি হচ্ছে যদি দেখি যে তার র্যাপিড চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে একরকম ছিল কিন্তু আরেক রকম হঠাৎ করে তার ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ইস্যুগুলো থাকলে সাধারণত আমরা তাদেরকে অপারেশনের জন্য পরামর্শ দিয়ে থাকি। এবং এই অপারেশন করলে কি এটা আবার রিপিট হওয়ার কোনো ঝুঁকি আছে কিনা? আচ্ছা, অপারেশন করে আমরা অবশ্যই এটাকে প্রপার লেবেলিং করে আমরা এটাকে হিস্টোপ্যাথোলজি পাঠাবো। আমাদের কাছে হয়তো এটি অ্যাপারেন্টলি বিনাইন মনে হচ্ছে, কিন্তু হিস্টোপ্যাথোলজিক্যালি এটি বিনাইন নাও হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই অপারেশনের পরে আমরা হিস্টোপ্যাথোলজির জন্য আমরা এটাকে পাঠাবো। আর তাছাড়া কিছু টিউমার আছে যেগুলো সাধারণত পুনরায় হতে পারে, যেগুলোকে আমরা রিকারেন্স বলে থাকি, যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি সেটাকে আমরা রিমুভ করতে না পারি। বিশেষ করে যদি আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সিবাসিয়াস সিস্ট হয়, যেটি ঘর্মগ্রন্থির জন্য একটি বিনাইন টিউমার, যে অনেকদিন ধরে ঘর্মগ্রন্থি জমে থেকে এটি সিস্ট হয়েছে। এই সিস্ট যদি ইনকমপ্লিটলি আমরা রিমুভ করি, সিস্ট ওয়াল যদি থেকে থাকে, তাহলে রিকারেন্স হতে পারে। অনেক সময় লাইপোমা, যেটি মোস্ট কমন বিনাইন টিউমার, এই লাইপোমা যদি আমরা প্রপারলি রিমুভ করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু রিকারেন্স হতে পারে। আপনি একটি কথা বললেন, সিস্ট। এই সিস্ট নিয়ে কিন্তু আমরা আতঙ্কে থাকি, বিশেষ করে মেয়েরা। আপনি ওভারিতে আলট্রাসোনোগ্রাম করলে সিস্ট, আপনার কিডনিতে রেনাল সিস্ট, আমরা কিন্তু প্রায়ই দেখি সিস্ট। সিস্ট আসলে কি? এটা কি টিউমার? আচ্ছা, না এটা ক্যান্সার? ধন্যবাদ। সিস্ট হচ্ছে একটি থলির ভিতরে সাধারণত একটি লিকুইডের কালেকশন যদি থাকে, বিশেষ করে আমরা যদি সিস্ট বলি যে কালেকশন অফ ফ্লুইড উইদিন এ স্যাক, একটি স্যাকের ভিতরে যদি কোনো ফ্লুইড কালেক্টেড হয়ে থাকে, সেটাকে আমরা সিস্ট বলে থাকি। এখন
এই সিস্ট কিন্তু ম্যালিগন্যান্ট হতে পারে, বিনাইন হতে পারে। বিনাইন কি, যদি আমাদের ইমেজে যদি বলে যে একটি সিম্পল সিস্ট এবং একটি ভিতরে যদি ক্লিয়ার ফ্লুইড থেকে থাকে, বিশেষ করে ওভারিয়ান সিস্ট যেগুলো খুবই কমনলি আমরা পেয়ে থাকি, সাধারণত ক্লিয়ার সিস্ট পেয়ে থাকি আমরা, চকলেট সিস্ট আমরা পেয়ে থাকি মেয়েদের ওভারিতে বিশেষ করে। তো এগুলো কিন্তু একটি আলট্রাসোনোগ্রাফিতে কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু ক্লারিফাই করে দিতে পারে যে ওয়েদার ইট ইজ ম্যালিগন্যান্ট টিউমার, ম্যালিগন্যান্ট সিস্ট আর বিনাইন সিস্ট। বিশেষ করে যদি শুধু সিম্পল সিস্ট থাকে তাহলে কিন্তু এটি আমরা ধরে নিব এটি একটি বিনাইন সিস্ট। কিন্তু যদি এটি মিক্সড একটা সিস্ট থাকে, সলিড অ্যান্ড সিস্টিক পার্টির যদি কম্পোনেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা সাসপিশন থাকবে যে এটি একটি ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার কিন্তু হতে পারে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা তার একটি মার্কারের টেস্ট কিন্তু ব্লাডের টেস্ট করে আমরা খুব ইজিলি এটিকে ডিফারেন্সিয়েট করতে পারি যে CA-125, যেটা খুব কমন। মানে আপনি বলছেন টিউমার মার্কার একটা করে আমরা করতে পারি। এছাড়া আমরা আরও বেটার রেডিওলজিক্যাল পরীক্ষা করতে পারি, যেমন একটি সিটি স্ক্যান আমরা করতে পারি, না এটা অথবা আমরা ট্রান্স ভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি করে কিন্তু আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। কিন্তু এটা কিন্তু আসলে এই সিস্ট নিয়ে কিন্তু সবাই কিন্তু এসে প্রশ্ন করে যে সিস্ট আছে, আমার কি অপারেশন লাগবে কিনা, আসলে কি সিস্টের অপারেশন প্রয়োজন আছে কিনা? আচ্ছা, কিছু সিস্ট থাকে যেমন আমাদের মানে ওভুলেশনের সময় ফলিকুলার কিছু সিস্ট থাকে, যেগুলো সাধারণত নর্মাল সাইক্লিক্যাল কারণে সিস্ট থাকে। কিন্তু কিছু সিস্ট আছে আবার খুব ছোট, 2 সেন্টিমিটার বা তারও কম ছোট সাইজের সিস্ট, সেগুলো সাধারণত অপারেশন লাগে না। কিন্তু যদি সিস্ট যদি অনেক বড় হয়ে থাকে বা সিস্ট দেখা যাচ্ছে যে আমরা রেগুলার ফলো আপ করতেছি 6 মাস পর পর বা 1 বছর পর পর আল্ট্রাসোনোগ্রাফিতে দেখতেছি যে সিস্টের সাইজ বড় হচ্ছে, এটা রিমুভ হচ্ছে না, তখন সেক্ষেত্রে কিন্তু তার অপারেশন প্রয়োজন। ডাক্তার জোয়ারদার, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ, আমরা এখন আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য। প্রিয় দর্শক, আমরা আসলে জানলাম যে টিউমার না ক্যান্সার বা সকল টিউমারই ক্যান্সার কিনা, এই বিষয়গুলো জানলাম। নিশ্চয়ই আপনাদের অনেক উপকার আসবে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ।